বাংলা বাংলা পড়বো, এবার ইংলিশ এগুলো পড়ার জন্য স্যার ম্যাডাম এদের কাছেও করতে হবে, তার চেয়ে বরং অন্য সাবজেক্টগুলো পড়ি। এটা যদি তোমরা ভেবে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা ভুল করছো। কারণ তোমরা যখন এই ক্লাসগুলো যখন তোমরা নিতে থাকবে এবং যখন তোমরা প্র্যাকটিস করতে থাকবে, অর্থাৎ কিনা ক্লাস 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 প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, যখন তোমরা এই প্রসেসটার মধ্যে দিয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে যে তোমাদের ভুলগুলো অ্যাকচুয়ালি কোথায়, কী কারণের জন্য তোমরা এখনও অবধি মেন পরীক্ষা ক্র্যাক করতে পারোনি। ঠিক আছে, সুতরাং তাহলে তোমাদের কি করতে হবে, আজকে তো এটা আমার ইন্ট্রোডাক্টরি ক্লাস, এরপর থেকে আমার যে ক্লাসেসগুলো আসবে, মানে ধরো বঙ্গানুবাদের উপরে একটা ক্লাস থাকবে, প্রত্যেকটা ভাগ যেগুলো রয়েছে প্রত্যেকটার ওপরে কিন্তু আলাদা আলাদা ক্লাস থাকবে, তার মক টেস্ট থাকবে, তার জন্য আরও বিভিন্ন ক্লাস থাকতে পারে। আমি একটা ক্লাস থাকবে একটা বিষয়ের ওপর নাকি দুটো ক্লাস থাকবে সেগুলি সেই দিকে আমি যাচ্ছি না, কিন্তু যা যা থাকবে তোমরা সেটা জেনেই যাবে। ঠিক আছে, এবার আমি যেটা বলতে চাই, আজকে আমাদের বেসিক্যালি আলোচনাটা হচ্ছে WBCS পরীক্ষার কম্পালসারি পেপারে সিলেবাস নিয়ে। হ্যাঁ, তবে আমার এখানে দেখো 5টা পয়েন্টস রয়েছে, 5টা পয়েন্টস মানে 5টা টপিক। বেসিক্যালি তোমাদের এই টপিক হচ্ছে পরীক্ষার এই সিলেবাস, এই 5টা টপিক কি আছে। ঠিক আছে, এবার এই বঙ্গানুবাদ ব্যাপারটা কি, বঙ্গানুবাদ ব্যাপারটা কি, হ্যাঁ তবে আমি প্রথমেই বলছি আমি কিন্তু খুব ডিটেলসে আজকে যাবো না। হ্যাঁ, আমি অল্প অল্প করে তোমাদের গোটা সিলেবাসটার ব্যাপারে একটা ধারণা দেবো, এটা তোমাদের কতটা পড়া জরুরি, কোনটা বেশি পড়া জরুরি, কোনটা পড়ার জন্য তোমরা কী কী বইয়ের সাহায্য নিতে পারো বা কী কী ধরন বই পড়বে, সেরকম ধরনের আমি সাহায্য আজকে করতে পারি। ঠিক আছে, আজকে এই ভিডিওটা থেকে তোমরা এইগুলোই জানবে যে মোদ্দা কথা এই সিলেবাসটার গোটা ব্যাপারটা কী। সেটা হচ্ছে আমি বঙ্গানুবাদ নিয়ে যেটা বলি, বঙ্গানুবাদে তোমরা যে কী থাকে, একটা প্যাসেজ থাকে নর্মালি একটা ইংরেজিতে একটা প্যাসেজ লেখা থাকে, সেখান থেকে তোমাদের কী করতে হবে, বাংলায় ট্রান্সলেট করতে হবে, বাংলায় ট্রান্সলেট করতে হবে। এইবার হচ্ছে তোমরা ভাববে যে একটু ইংরেজিতে লেখা সেখান থেকে বাংলায় আমি ট্রান্সলেট করে দিলাম, এর কী এমন ব্যাপার, ট্রান্সলেট করতে হবে, যেটা আমরা কিনা ছোটোবেলায় অনেক সময় পড়েছি। কি করতে হবে এর জন্য আমাদের কি কি করতে হবে আর কি কি করতে হবে না, একটা লিস্ট, এইটা যদি এই ছবিটা যদি আমাদের চোখের সামনে ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধা হবে। আর হ্যাঁ, অবশ্যই তোমরা কিন্তু ভেবো না যে শুধু প্র্যাকটিক্যাল করলে হবে, এই রুলস এই যা যা আমি দেবো এই আগামী ক্লাসেসগুলোতে তোমরা পাবে, প্রত্যেকে কিন্তু নিয়মিত দেখবে। যারা পড়াশোনা করছো, তারা একদম ডিটারমাইন্ড যে হ্যাঁ আমি WBCS ক্র্যাক করবো, তাদের জন্যই আমি কিন্তু শুধু বলছি কথাটা, যে তারা এই নিয়মগুলো এভরিডে ফলো করবে। কারণ নিয়ম ভুলে গেলে কিন্তু, কারণ অঙ্কের জন্য আমরা কী জানি, নিয়ম আমরা দেখি, নিয়ম, কারণ অঙ্ক তো আমরা মুখস্থ করতে পারি না, প্রত্যেকটাই তাই, প্রত্যেকটাই একটা রুলসে চলে, একটা রুলস অ্যান্ড রেগুলেশনসে চলে। তো রুলস যখন ফলো করবে তখন দেখবে কি যে অনেক তোমার কাজটা সহজ হয়ে যাচ্ছে। তো আমি এবার বঙ্গানুবাদের ক্ষেত্রে আমি কি কথাটা বলি, বঙ্গানুবাদে তুমি কী কী করবে, কী কী করবে না, করবে না যেটা, সেটা হচ্ছে যেমন ধরো কোনো উক্তি আছে, উক্তি কোনো মানুষের কথা, সেই উক্তিটা কোনো কোটেশন, সেটা কিন্তু আমরা কখনো চেঞ্জ করে দিতে পারি না। মানে পরোক্ষ প্রত্যক্ষ, প্রত্যক্ষ থেকে পরোক্ষ উক্তি, পরোক্ষ থেকে প্রত্যক্ষ উক্তি কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি না যখন আমরা ভাষাটা চেঞ্জ করছি। বোঝা যাচ্ছে কি? তো কিন্তু করতে এটা পারি না, 1 নম্বর পয়েন্ট আমরা করতে পারি না। 2 নম্বর পয়েন্ট আমরা কি করতে পারি না, আমরা টেন্স পাল্টাতে পারি না। টেন্স যেমন ধরো অতীতকালে কোনো কথা লেখা আছে, মানে পাস্ট টেন্সে লেখা আছে, সেটা আমরা প্রেজেন্ট টেন্সে করে দিতে পারি না। ভাষা পাল্টে যাওয়া মানে এটা নয় যে আমার টেন্সটাও পাল্টে গেল। এরকম ধরনের অনেক কিছু রুলস আছে যেগুলো আমরা করতে পারি না, আবার কিছু কিছু আছে করতে পারি। যেমন একটা আমি তোমাদের বলেই দিই, সেটা হচ্ছে বাক্যর যে গঠনগত দিক, মানে সরল, যৌগিক, জটিল। ধরো বা ইংরেজিতে লেখা আছে সরল বাক্য, জটিল বাক্য, সেটাকে আমরা কি করতে পারি, কতগুলো 3টে সরল বাক্যে আমরা ভেঙে দিলাম বা 2টো সরল বাক্যে আমরা ভেঙে দিলাম, এইটা আমরা করতে পারি। এইটার অধিকার কিন্তু তোমাদের আছে। ঠিক আছে, আর বাকিগুলো অধিকার একদম নেই। ঠিক আছে, তো এই বঙ্গানুবাদ, এবারে এইটা কতগুলো গেল। আর একটা বেসিক জিনিস যেটা আমি বলিনি এখনো, সেটা হচ্ছে তোমরা করবেটা কি, তোমরা কি থেকে কি চেঞ্জ করবে, ওয়ার্ড টু ওয়ার্ড চেঞ্জ করবে, লাইন টু লাইন চেঞ্জ করবে, নাকি ভাবার্থ করবে। ভাবার্থ ক্রস হয়ে গেছে, লাইন টু লাইন চেঞ্জ করবে, লাইন টু লাইন চেঞ্জ করবে, আর ওয়ার্ড টু ওয়ার্ড চেঞ্জ করবে না। কেন বলো তো করবে না? শি ইজ আ গার্ল, ওয়ার্ড টু ওয়ার্ড চেঞ্জ করলে কি হবে বলো তো? সে হয় একটি মেয়ে, সে হয় একটি মেয়ে, এটা কি কোনো কথা? এটা কি সৌন্দর্যবোধ থাকছে কথাটার মধ্যে? থাকছে না। সে হয় একটি মেয়ে, সৌন্দর্যবোধ থাকছে না। তাহলে কি চাই আমার বঙ্গানুবাদ লেখার সময়? আমার কি চাই? সহজ, সরল আর সৌন্দর্যবোধ।
সহজভাবে সরল ভাষায় সৌন্দর্য বোধের সাথে আমাদের করতে হবে কি বঙ্গানুবাদ প্র্যাকটিস করতে হবে এবং শিখতে হবে। অবশ্যই শিখতে হবে, আর এই রুলস তোমাদের ফলো করতে হবে। আর কোনো ফ্রেজাল ভার্ব, কোনো ইডিয়মস, এইগুলোর মানে কিন্তু পরিবর্তন করে তোমরা কখনো বঙ্গানুবাদে লিখতে পারো না। তার মানে তোমাদের সঠিকটাই লিখতে হবে। বঙ্গানুবাদ যখন করবে সঠিকটাই লিখতে হবে। আর বাংলা ভাষায় আসা কোনো বিদেশি শব্দ, সেইটা তোমরা যখন চেঞ্জ করছো সেটা আবার তোমরা বাংলা করে দিও না, ঠিক আছে? সেটা যে শব্দ আছে সেই শব্দই তোমাদের বসাতে হবে। এবারে যখন এই এতগুলো ডিটেলস, এগুলো আমি যখন তোমাদের ক্লাসের মধ্যে দিয়ে যাব, বঙ্গানুবাদের ওপর যে ক্লাসটা হবে তার মধ্যে দিয়ে যাব, তখন আমি তোমাদের সাথে ডিটেলসটা বলবো, ঠিক আছে? ডান। আমি তাহলে নেক্সট পয়েন্টে যাচ্ছি, প্রতিবেদন। নেক্সট পয়েন্ট হচ্ছে প্রতিবেদন। প্রতিবেদনেও তোমাদের আছে হচ্ছে 40 মার্কস, প্রতিবেদনও আছে 40 মার্কস, ঠিক আছে? প্রতিবেদনটা কি? প্রতিবেদনটা হচ্ছে যে খবরগুলো আমরা সহজ সরল ভাষায় মানুষের কাছে পৌঁছে দিই, মানে হচ্ছে সহজ সরল ভাষায় মানুষের কাছে যে খবরগুলো পরিবেশিত হয় সেটা হচ্ছে প্রতিবেদন, ঠিক আছে? মানে যে নিউজ পেপার সকালে খুললেই যে খবরগুলো চোখে পড়ে সেইগুলোই প্রতিবেদনের অংশ। তার মানে সবার প্রথম তোমাদের কি করতে হবে, সবার আগে তোমাদের কি করতে হবে, নিউজ পেপার পড়তে হবে। নিউজ পেপার পড়তে হবে, ঠিক আছে? অবশ্যই নিউজ পেপার পড়তে হবে। প্রতিবেদনের কি কি ধরন আছে? প্রতিবেদনের ব্যাপারগুলো হচ্ছে, দেখো প্রতিবেদনের কতগুলি ভাগ আছে। কীরকম প্রতিবেদন? সম্পাদকীয় প্রতিবেদন, সাধারণ সাধারণ সম্পাদকীয় প্রতিবেদন, ঠিক আছে? এবার হচ্ছে যে তোমার আরও আছে ক্রীড়াভিত্তিক প্রতিবেদন, এরকম বিভিন্ন ধরনের প্রতিবেদন আছে। তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বেসিক্যালি তোমাদের লাগে হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদনটাই লাগে। সম্পাদকীয় যে ভাগগুলো সেগুলো আমি সঠিকভাবে বলবো এবং বিভিন্নভাবে কোনটা লাগে না পুরোটাই তোমরা প্রতিবেদনের ক্লাসে তোমরা ডিটেলসে পাবে। আশা করি তোমাদের ক্লাসগুলো খুব তাড়াতাড়ি করে আমি দিতে পারবো, ঠিক আছে? এখন যেটা আমি প্রতিবেদনের বেসিক কতগুলো জিনিস আছে আমি বলে দিই। কী করতে হয় প্রতিবেদনের জন্য? কী পড়তে বলেছি আমি? পেপার পড়তে বলেছি, খবরের কাগজ পড়তে বলেছি, বাংলার জন্য বাংলা, ইংরেজির জন্য ইংরেজি, ঠিক আছে? প্রতিবেদন যদি আমি বাংলায় ক্লাস করাচ্ছি তবুও প্রতিবেদনের জন্য কি করতে হবে? প্রতিবেদনের জন্য তোমার প্রতিবেদন যখন লিখতে যাচ্ছ তখন কি করতে হবে, তোমার নিজের জায়গায় তুমি নিজস্ব প্রতিনিধি, বিশেষ সংবাদদাতা বা নিজস্ব সংবাদদাতা, এই কথাগুলো লিখতে হবে, ঠিক আছে? এবারে স্থান আর তারিখ। এবার স্থান আর তারিখটা আবার কী হয়, যে ধরনের নিউজ, ধরো তোমার বাড়ির সামনে কোনো দুর্ঘটনা ঘটেছে, বা যেমন ধরো ঘটেছিল কোনো একই বাড়িতে 5 জনের মৃত্যু, এই ধরনের খবর ধরো তুমি করছো, ঠিক আছে? তুমি রিপোর্টার, তুমি রিপোর্ট দিচ্ছ, তুমি করছো, সেগুলি কী করে হবে তাহলে? তুমি সেখানে কিন্তু তোমার স্থান তারিখ দিতে হবে। এরকম আবার বিভিন্ন প্রতিবেদন তুমি পেতে পারো যেখানে স্থান তারিখের কোনো গুরুত্ব রাখছে না, সেটা তোমার প্রতিবেদন টু প্রতিবেদন সেটা ভ্যারি করছে, সো তুমি সেটা করছো না, ঠিক আছে? এবার এটা হলো প্রতিবেদনের সহজ সরল ভাষায় হতে। কেন সহজ সরল হতে হবে? শিক্ষিত অশিক্ষিত সবাই কিন্তু প্রতিবেদন পড়বে। আমি কিন্তু বারবার বলছি রুলস, এই যে আজকে আমি রুলস বলছি, আজকের ক্লাসটাও কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস, হতে পারে ইন্ট্রোডাক্টরি ক্লাস, কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস। আমার যেগুলো বলছি কোনটা কোনটা নোট করার কথা, সেটা যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু ঠিক নোট ডাউন করে নেবে, ঠিক আছে? এবারে আর একটা তোমরা প্রতিবেদনের সাথে গোলাতে পারো কোনটা বলো তো, সম্পাদকীয় চিঠি, কিন্তু দুটোর কিন্তু বিষয়বস্তু খানিকটা কাছাকাছি যায়, তো সেজন্য তোমরা গুলিয়ে ফেলো না, ঠিক আছে? আমি এবার আর একটা থার্ড পয়েন্টে চলে গেছি, সেটা হচ্ছে সম্পাদকীয় চিঠি। সম্পাদকীয় চিঠি 40 মার্কস আছে, সম্পাদকীয় চিঠিতেও 40 মার্কসই আছে। সম্পাদকীয় চিঠিটা কি, কাকে লিখবে, কেন লিখবে, কী জন্য লিখবে, এটা হচ্ছে প্রশ্ন। সম্পাদকীয় চিঠি আমার এখানে লেখা উচিত ছিল চিঠিপত্র। চিঠিপত্রে যে 4টি ভাগ আছে, তিনটি ভাগ আছে, সম্পাদকীয় চিঠি, অফিসিয়াল চিঠি এবং ব্যক্তিগত চিঠি। ব্যক্তিগত আর সম্পাদকীয় মেনলি এইখানে আসলেও আসতে পারে ব্যক্তিগত, কিন্তু বেসিক্যালি আমরা যদি আগের প্রশ্নপত্রগুলো ফলো করি তাহলে আমরা দেখবো, বা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার, তাহলে আমরা দেখবো যে সম্পাদকীয় চিঠি সেখানে এসেছে মোটামুটি। তো সম্পাদকীয় চিঠিটা ধরেই আমরা এগোচ্ছি, ঠিক আছে? তো সম্পাদকীয় চিঠি কাকে লিখবো আমরা? অবশ্যই কোনো দৈনিক পত্রিকার সম্পাদককে লিখবো, তাই তো? অবশ্যই কোনো দৈনিক পত্রিকার সম্পাদককে লিখবো। কে লিখবে? সাধারণ মানুষ লিখবে, সাধারণ নাগরিক লিখবে, ঠিক আছে?
এবার হচ্ছে উদ্দেশ্যটা কি হতে পারে, আমার এলাকায় কোনো সমস্যা হয়েছে, এই সমস্যাটা আমি তুলে ধরবো সমাজের কাছে। আমার এলাকার সমস্যা আমি জানলাম, কিংবা আমার মনে হচ্ছে এই এলাকায় কোনো সমস্যা হয়েছে আর কেউ জানতেই পারলো না, আমি সেটা চাইছি না, আমি চাইছি সবাই জানি। সেটা কিভাবে আমি জানবো? আমি বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলতে যাব না, আমি সম্পাদকের থ্রু সবাইকে জানাবো, অর্থাৎ কিনা নিউজ পেপারের এডিটরকে জানাবো, তিনি তার পেপারে এটি ছাপাবেন এবং তিনি প্রকাশ করবে। বোঝা গেছে? সম্পাদকীয় যদি অসুবিধা হয়ে থাকে, নিউজ পেপার খুলে সেখানে সম্পাদকীয় একটা তোমাদের পেজ থাকে, যেখানে কিনা বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম চিঠি দিয়ে থাকে, সম্পাদকীয় চিঠি। আর হ্যাঁ, সম্পাদকীয় চিঠিতে অবশ্যই থাকবে কি একটা তোমার হেডলাইন, যেটা আমি প্রতিবেদন বলতে বলতে থেমে গেলাম, কম্পারিজন করবো বলে। প্রতিবেদনেও থাকে কিন্তু একটা হেডিং, ওখানেও তুমি 5 থেকে 7টা শব্দের মধ্যে শিরোনাম তো দিতেই হবে, না হলে কি করে হবে? সম্পাদকীয় চিঠি যখন তুমি দিচ্ছ, তখন তুমি শিরোনামটা যখন থাকছে, তোমার শিরোনামটা কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে, তোমার হয়ে কিন্তু ওটা সম্পাদক মহাশয় কখনোই লিখে দেবেন না যে চিঠি পাঠিয়েছে আমি লিখে দিলাম ওনার হয়ে, এটা কিন্তু নয়। তোমার শিরোনাম তোমাকে দিতে হবে, সেই শিরোনামেই বেরোবে, এমন শিরোনাম যেটা কিনা চোখে পড়বে। এটা তো বলে দেওয়ার কথাই না যে শিরোনাম কেন দেওয়া হয়। শিরোনাম কেন দেওয়া হয়? পুরো প্রতিবেদনটায় বা পুরো চিঠিটাতে কি আছে তার বিষয়বস্তুটা 5 থেকে 7টা শব্দের মধ্যে বা 4 থেকে 5টা শব্দের মধ্যে তুলে ধরা হয়, সেটাই হচ্ছে শিরোনাম। ঠিক আছে? আচ্ছা, প্রতিবেদনের ক্ষেত্রে এবার যাই। যেগুলো প্রতিবেদনের সঙ্গে সম্পাদককে আমি একটুখানি কম্পেয়ার করে বলি। প্রতিবেদনটা আমি থেমে গেছিলাম ওই জন্য। প্রতিবেদনে তুমি কতগুলো একটা জিনিস পাবে, সেটা হচ্ছে যে পিরামিডাল স্ট্রাকচার, পিরামিডের মতো উল্টো পিরামিড এরকম এরকম স্ট্রাকচার। ঠিক আছে? এর বেশি আমি কিছু বলবো না, এই পুরোটা জানতে পারবে তোমরা প্রতিবেদন ক্লাসে। ঠিক আছে? কারণ আর বলতে পারবে না মানে এমন না যে সাসপেন্সে রাখছে, এরকম না, কারণ আমাদের পুরোটা কভার করতে হবে। আর আজকের ভিডিওটা অনলি সিলেবাসের উপরে। ঠিক আছে? যদি এখানে ধরো যেরকম যা যা পত্রিকা আমাদের এখন আমাদের মার্কেটে রয়েছে, সেই সমস্ত পত্রিকার নাম তো অবশ্যই লিখবো না, কারণ কোনো কন্ট্রোভার্সিতে আমরা যাবো না। আর পুরনো যদি কোনো পত্রিকার নাম তাহলে মনে হতে পারে, তাহলে পুরনো পত্রিকার নাম লিখে দিই, লাইক অমৃতবাজার পত্রিকা, সংবাদ প্রভাকর, খবরদার নয়। তোমাদের কী করতে হবে? দুটো, এই জন্য আমি কেন পরপর রেখেছি দেখো, দুটোর জন্যই তোমাদের কী করতে হবে? নিউজ পেপার পড়তে হবে। ঠিক আছে? সহজ সরল ভাষায় লিখতে হবে। তবে হ্যাঁ, সম্পাদকীয় চিঠির ক্ষেত্রে কিন্তু একটা পয়েন্ট রয়েছে, যেটা হচ্ছে তুমি যে লিখছো, সম্পাদকের যেন মনে হয় যে না, চিঠির মধ্যে কিছু একটা ব্যাপার আছে, যাতে তিনি গুরুত্ব দেন, সেইভাবে তোমার চিঠি যেন একটা ভারী কিংবা একটা গ্র্যাভিটি আছে, এরকমভাবে তোমাদের চিঠিটি লিখতে হবে। ঠিক আছে? যাতে কিনা সবার মধ্যে থেকে তোমার চিঠিটা তিনি বেছে নিতে পারেন। ঠিক আছে? সেই সেমভাবে যেন পরীক্ষা করে তোমাকে বেশি নাম্বার দিতে ইচ্ছা করে। ঠিক আছে? যাতে কিনা চিঠিটা আলাদা হয়। এটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই মৌলিকতা থাকতে হবে। মৌলিকতা, কি বললাম? মৌলিকতা, যেটা কিনা তুমি বঙ্গানুবাদ করো, তুমি প্রতিবেদন করো, তুমি সম্পাদকীয় চিঠি করো, তুমি সারমর্ম করো, তুমি বোধ পরীক্ষণ করো, মৌলিকতা থাকতে হবে। সবার থেকে তোমাকে আলাদা থাকতে হবে, ইউনিক হতে হবে, তবে কিনা এতগুলো লোকের থেকে তোমাকে বেছে নেবে WBCS অফিসার বলে। কেন শুধু তোমাকে নিতে যাবে? সারমর্ম তো আছে হচ্ছে 40। সারমর্ম কথাটার মানে কি? সারমর্ম কথাটার থেকে দেখো একটা আমরা ধারণায় আসতে পারছি যে সারমর্ম পুরো বিষয়টা, তার অন্তর্নিহিত অর্থ। একবারে বলে দিলাম, পুরো বিষয়টা ধরো তুমি একটা সিনেমা দেখতে গেছো, সিনেমা থেকে বাড়ি ফিরে এসেছো, তোমার মা বা তোমার বাবা বা তোমার দাদাকে জিজ্ঞাসা করছে যে কি দেখেলি সিনেমাটা, তখন তুমি কিরকম করে সিনেমাটা বলো তো? তুমি প্রথম থেকে বলো হিরো ঢুকলো, ওদিকে ভিলেন এলো, পুরো এইভাবে তো বলো না। কীভাবে বলো? মেন যে লাইনগুলো বা মেন যে অংশগুলো, সেইগুলোকে তুমি বলো। সেমভাবে তুমি করবে হচ্ছে সারমর্ম। কী করে করবে সারমর্ম? কী করে করবে? পুরো যে প্যাসেজ যখন পড়বে, মেন যে লাইনগুলো আছে, সেই লাইনগুলো তুমি দাগ দেবে। একবার হয়ে গেল। সেকেন্ড পয়েন্ট, আবার পড়বে, আবার তুমি খুঁজবে, লাইন দেবে, হয়ে গেল। এইবারে তোমার মনে বারবার তুমি যখনই পড়বে তোমার তখনই মনে হবে যে মূল কথাটা, অন্তর্নিহিত অর্থটা কিন্তু তুমি বুঝতে শুরু করে দেবে। ঠিক আছে? এইভাবে হচ্ছে সারমর্মের আরও কিছু নিয়ম আছে, যেগুলো আমরা ডিটেলস ক্লাসে গেলে জানতে পারবো। আচ্ছা, আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে বোধ পরীক্ষণেও আছে হচ্ছে 40 মার্কস। ঠিক আছে? বোধ পরীক্ষণ বলতে আমরা বেসিক্যালি কি জানি, যে একটা প্যাসেজ দেওয়া থাকবে, বাংলায় লেখা একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের প্রশ্ন যা দেওয়া থাকবে, সেই প্যাসেজের মধ্যে থেকে প্রশ্নের উত্তর খুঁজে আমাদের উত্তর করতে হবে।
ঠিক আছে। বেসিক্যালি বিভিন্ন ধরনের পরীক্ষা আমরা কি জানি যে অনেক রকমের পরীক্ষা, যেমন ধর প্রাইমারি টেটের কথাই ধরি, অনেকেই সেটা দিয়েছে হয়তো, যে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন এসেছিল সেখান থেকে, তাই তো? কিন্তু ডাব্লিউবিসিএস বা ক্লার্কশিপ বা আইসিডিএস বিভিন্ন ধরনের পরীক্ষা যেগুলো বোর্ড পরীক্ষা থাকে, তো সেখানে কিরকম থাকে, বড় বড় লেন্দি কোয়েশ্চেন লিখতে হয়। 10 মার্কসের একটা প্রশ্ন থাকে, কি করে সেটা লিখবে তোমরা? খুঁজতে হবে, এবং শুধু খুঁজলেই হবে না, তোমাদের বাংলায় যথেষ্ট দক্ষ হতে হবে সেই উত্তরটা লেখার জন্য। ঠিক আছে? তার জন্য কি করতে হবে? অনেক বই পড়তে হবে। এই কথাটা এখনো অবধি ভিডিও শেষে হয়ে গেল আমি বলিনি। সেটা হচ্ছে কম্বাইন্ড কিছু তোমাদের টিপস দেওয়া আছে, সেটা হচ্ছে সবগুলো করার ক্ষেত্রেই, সব এই যে বঙ্গানুবাদ, প্রতিবেদন, সম্পাদিত, চিকিৎসা, মর্মবোধ, এখানে যা যা রয়েছে সব কিছুর জন্যই তোমাদের কিন্তু বাংলায় দক্ষ হতে হবে, বাংলায় দক্ষতা বাড়াতে হবে। অনেক বই পড়তে হবে, অনেক বই পড়তে হবে। যেমন ধরো রবীন্দ্রনাথের ছোট গল্প পড়ো, আজ থেকেই পড়তে শুরু করো, যখন থেকে তোমরা ভিডিওটা দেখবে তখন থেকেই পড়তে শুরু করো। রবীন্দ্রনাথের ছোট গল্প পড়বে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প পড়বে, সত্যজিৎ রায়ের ছোট গল্প পড়বে, এবং আরও যদি বিভিন্ন লেখকের বই পাও অবশ্যই পড়বে। ঠিক আছে? আর তার সঙ্গে ফলো করবে হচ্ছে আমি যেরকমভাবে রুলসগুলো বলছি বা বলবো ইন ফিউচার। ঠিক আছে? তার জন্য কি করতে হবে? হ্যাঁ, তাহলে বোর্ড পরীক্ষার জন্য এখন আমি তোমাদের একটাই টিপস দিতে পারি, সেটা হচ্ছে তোমরা উল্টোটা করে থাকো অনেকেই, যে আগে প্রশ্ন করো তারপর সেটা হয়তো এমসিকিউ টাইপের জন্য খাটলেও খাটতে পারে, কিন্তু এক্ষেত্রে নয়। ঠিক আছে? যে আগে প্যাসেজ পড়বে, পুরো প্যাসেজ পড়ে নিলে, একবার পড়ে নিয়ে চলে গেলে প্রশ্ন দেখে এটা যদি উল্টোটা করো তোমরা আগে কনফিউজ থাকবে, কারণ অলরেডি তোমাদের উত্তরগুলো জানা, তোমরা কোন উত্তরটার কোনটার জায়গায় লিখে দেবে তার কিন্তু ঠিক থাকবে না। সুতরাং এই ভুলটা করবে না, আগে প্যাসেজ পরে প্রশ্ন, যেটা নিয়ম সেটাই করবে, নিয়মের উল্টো দিকে যাওয়ার দরকার নেই। ঠিক আছে? তাহলে এই তো তোমাদের কাজ, দুবার মতন পড়বে, দুবার সেকেন্ড টাইম যখন পড়ছো প্রশ্ন তখন তুমি অলরেডি কিন্তু উত্তর পেতে শুরু করেছো। এবং কি করবে এক্ষেত্রে তোমার কিরকম কি করতে হবে, যখন তুমি একটা 2 নম্বর বা 3 নম্বরের বা 4 নম্বরের উত্তর লিখছো, সেই উত্তর আর এই 10 নম্বরের উত্তরের মধ্যে কিন্তু ডিফারেন্স অনেক থাকবে। কি থাকবে? একটা সূচনা থাকবে, তার মাঝখানের প্রশ্নে তার ব্যাখ্যা থাকবে, আর শেষ প্রশ্নে থাকবে হচ্ছে উপসংহার। ঠিক আছে? সুতরাং তোমার আবারও আমি ফিরে যাচ্ছি সেই সহজ সরল ভাষা কিন্তু সৌন্দর্য বোধ। হ্যাঁ, তবে এক্ষেত্রে সহজ সরল ভাষা থেকে তোমরা বেরোতে পারো, কারণ অলংকার যুক্ত ভাষা তোমরা এখানে দিতেই পারো। ঠিক আছে? একটু সৌন্দর্যভাবে লেখো, একটু ভালোভাবে লেখো, আর তোমার লেখা পড়ে যেন টিচারের মনে হয় যে হ্যাঁ, বাংলায় ইনি যথেষ্ট দক্ষ, এই বিষয়তে উনি যথেষ্ট দক্ষ, এবং দক্ষতার সাথে উনি উত্তরগুলো লিখেছেন। আর সবার শেষে আমি বলছি সৌন্দর্য বোধ এবং মৌলিকতা যেন তোমার লেখার মধ্যে ফুটে ওঠে। কেন তোমার পাশের স্টুডেন্টটার থেকে তোমার লেখাটা আলাদা হবে, সেইটা কিন্তু ঠিক করাটা তোমার হাতেই আছে। ঠিক আছে? সুতরাং আজকের আমি এখানে ভিডিও শেষ করছি। তাহলে আমি যে কয়েকটা টিপস দিয়েছি সেগুলো তোমরা প্লিজ মনে রাখো, আর সেগুলো করো, অনেক বই পড়ো, অনেক বাংলা বই পড়ো, ব্যাস এই একটা টিপসে তোমাদের সবগুলো মোটামুটি সলভ হয়ে যাবে। এরপর তোমাদের সঙ্গে অবশ্যই আমার নেক্সট ক্লাসে দেখা হবে। ঠিক আছে? চলো, ভালো থেকো।